আজ আমাদের অমরকণ্টকে তৃতীয় দিন। আজ আমাদের কথা ছিল নর্মদা নদীতে স্নান করে মন্দিরে পুজো দেব এবং হোমযজ্ঞ করানোরও কথা আছে। আর বিকালবেলা ঠিক করেছি মন্দিরের আশপাশ ঘুরবো আর পাতালেশ্বর মন্দির দর্শন করব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, এলিনাস ভ্লগের আরেকটি নতুন ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। আমরা বেরিয়ে গেছি নর্মদা নদীতে স্নান করতে যাব বলে। মন্দিরের পাশেই নর্মদা স্নানঘাট, আর যেহেতু মন্দিরের সামনেই হোটেল নিয়েছি তাই আমাদের একদমই সামনে পড়েছে। মন্দিরের পাশ দিয়েই 5 মিনিট হেঁটে গেলেই নর্মদার স্নানঘাট। রাস্তার দুদিকে প্রচুর দোকানে ভর্তি। ভারতবর্ষের সপ্ত নদ নদীর মধ্যে অন্যতম হলো নর্মদা। কল্পক্ষয় হলে সমস্ত জগৎ নাশ হলেও একমাত্র নর্মদার নাশ হয়নি। অন্যান্য নদীর জলে এক বা একাধিকবার স্নান করলে পুণ্য লাভ হয়, যেমন সরস্বতীর জলে 3 দিন, যমুনা জলে 7 দিন। কিন্তু নর্মদা জল কেবলমাত্র দর্শনেই সেই পুণ্য লাভ মানুষ করেন। তপস্যা সিদ্ধি লাভ করতে হলে একমাত্র নর্মদার তটই শ্রেষ্ঠ। তাই নর্মদার তটকে তপভূমি বলা হয়। এই তটে তপস্যা করলে অন্য স্থানের থেকে দ্রুত এবং শতগুণ ফল পাওয়া যায়। এই স্নানঘাটের নাম হচ্ছে কোটিতীর্থ। মন্দিরের বাইরে নর্মদার প্রবাহমান জল পশ্চিম দিকে গোমুখ নামক নালা দিয়ে এই কুণ্ডে জমা হচ্ছে। এটিই কোটিতীর্থ। কোটিতীর্থেই তীর্থযাত্রীরা স্নান এবং তর্পণাদি করে থাকেন। নর্মদা নদীতে স্নান করে হোটেলে গিয়ে নতুন বস্ত্র পরে চলে এলাম মন্দিরে। পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে নেব। এখানে প্রত্যেক দোকানেই পুজোর প্রসাদ পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম মন্দিরের সামনের দোকানটাই। এখানে প্রসাদের মধ্যে নারকেল, মুড়ি, নকুলদানা, মোরব্বা, মাখানা এইসবই এখানের প্রসাদ। যেদিন এসেছিলাম সেদিন রাতের বেলা মন্দির দর্শন করেছিলাম। আজ দিনের আলোতে মা নর্মদাকে আরও একবার দর্শন করব, সাথে আপনাদেরকেও দর্শন করাবো। এখান থেকে আমরা ফুল কিনছিলাম, ঘিয়ের প্রদীপও নিয়ে নিলাম নর্মদা কুণ্ডে দেওয়ার জন্য। এখানে এই মন্দিরে আরও একটা ভালো লাগার বিষয় হলো, অন্যান্য জায়গার মতো কিন্তু এই মন্দিরে আপনাকে কোনো পান্ডা বিরক্ত করবে না। পয়সার জন্য কি পুজো দেওয়ার জন্য, এমনকি মা নর্মদা দর্শন করানোর জন্য কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনি নিজের মতো করে নিছক মনে মাকে দর্শন করতে পারবেন। প্রত্যেকটি মন্দিরে নিজে পুজো দিতে পারবেন। এখন সকালে 9:30 মতো বাজে। মন্দিরে এসে দেখছি এখন মন্দির পরিষ্কার করে ধুচ্ছে। প্রত্যেক দিনই নাকি তাই হয়। মন্দিরে ঢোকা মাত্রই মনে একটা আলাদাই শান্তি লাগছে। মন্দিরের মহারাজের সাথে আমরা আগের দিনই কথা বলে গিয়েছিলাম হোমযজ্ঞের জন্য। সরস্বতী নদীর নানা স্থানে বৈদিক ঋষিরা বেদপাঠ যজ্ঞাদি করালেও কুরুক্ষেত্রেই সরস্বতীর মহিমা সর্বাধিক। কারণ কুরুক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান। কিন্তু নর্মদার জল উদ্গম থেকে মোহনা পর্যন্ত সব জায়গাতেই সমান মহিমাপূর্ণ। হোমযজ্ঞে বসার আগে পুজো দেব। এই যে মা নর্মদার উদ্গমস্থল, তার পাশেই হচ্ছে পুজো। সেখানে আমরা পুজো দিয়ে, সামনেই বাবা রয়েছেন, মায়ের পাশেই একদম বাবা, তো সেখানে কুণ্ডের জল থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢাললাম। তার মধ্যেই দেখছি একটা দল চলে এসেছে। এবার আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি রাধেশ্যাম ঠাকুরকে মন্দির পরিক্রমা করানো হচ্ছে। নর্মদার তীরে 64,000 তীর্থ রয়েছে। নর্মদার জলে কুষ্ঠরোগ নিরাময় হয়। নর্মদার জলে অস্থি বিসর্জন অত্যন্ত পুণ্যের কাজ। এই অস্থিগুলি 11 বছর পরে পাথরে পরিণত হয় এবং শিবের সমান হয়। নর্মদাই একমাত্র নদী যেখানে স্বয়ং শিব শঙ্কর সতত বিরাজমান। তাই নর্মদার জলের সব কঙ্করই শঙ্কর রূপে অভিহিত হয়। এবারে আমরা হোমে বসবো। হোমের জিনিসপত্র সব নিয়ে চলে এসেছেন। তবে আমাদের ওখানে যেমন কাঠ দিয়ে হোম হয়, এখানে ছোবড়া দিয়ে হোম হয়। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল নর্মদার মতো তীর্থস্থানে এসে হোমযজ্ঞ করানোর। এই নর্মদা মন্দিরে টোটাল 27টি মন্দির রয়েছে। যথাক্রমে মন্দিরগুলি হলো শ্রী নর্মদা মন্দির, পার্বতী এবং অমরকণ্ঠেশ্বর মহাদেব মন্দির, কার্তিক মন্দির, অন্নপূর্ণা মন্দির, শ্রী রাম দরবার, শ্রী বিষ্ণু মন্দির, শ্রী দশাবতার মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সূর্য মন্দির, রোহিণী মাতা মন্দির, নর্মদা উদ্গম মন্দির, বংশেশ্বর মন্দির, সত্যনারায়ণ মন্দির, গোরক্ষনাথ মন্দির, ঘণ্টেশ্বর মন্দির, প্রাচীন অষ্টবসু মন্দির, নবগ্রহ মন্দির, ত্রিপুরা সুন্দরী মন্দির, দুর্গা মন্দির, সিদ্ধেশ্বর মন্দির, গৌরীশঙ্কর মন্দির,
রাম জানকী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, একাদশী মন্দির, একাদশ রুদ্র মন্দির, ওমকারেশ্বর মন্দির, রেবানায়ক মন্দির, শ্রী হনুমান মন্দির। মূল মন্দিরে বিরাজমান রয়েছে মা নর্মদা। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের পশ্চিমমুখী মন্দিরের অভ্যন্তরে পিতা অমরনাথ অমর কণ্ঠেশ্বর মহাদেবের দিকে। নর্মদার অপর নাম রেবা। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই 7 নদীকে ভারতবর্ষের সবচেয়ে পবিত্রতম নদী বলে মানা হয়। আর নর্মদা এই সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী। আমাদের হোমযজ্ঞ শেষ হলো। যেহেতু এখানে ছোবড়া দিয়ে হয় তাই পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে। আশপাশে বেশ ভিড় হয়ে গেছে। বেলা গড়িয়ে এসেছে। মন্দিরটা ভালোভাবে ঘুরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যেটা নর্মদা মন্দিরের পিছনেই অবস্থিত। এখানে ঢোকার জন্য 25 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড অনলাইনে। অফলাইন কোনো টিকিট হয় না। এটা হচ্ছে পাতালেশ্বর মন্দির। এটা তৈরি করেছিলেন কালাচুরের বংশের রাজা কর্ণদেব। 31 বছর লেগেছিল এই মন্দিরটি ধীরে ধীরে পুরো তৈরি করতে। এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, বিশ্বাস বলতে পারেন। এই পাতালেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে সেটা নাকি স্থাপনা হয়েছিল আদি শঙ্করাচার্যের হাত ধরে। এগুলো পুজো হয় না, মেন মন্দিরটা ওখানে পুজো হয়, বাকি পুরোটাই এখন হেরিটেজ সাইট। সামনে যে জলের কুণ্ডটা দেখতে পেলেন সেটা হচ্ছে সুরাজ কুণ্ড। ভূমি থেকে প্রায় 10 ফুট নিচে শিবলিঙ্গ স্থাপিত বলে পাতালেশ্বর নাম হয়েছে। নর্মদা কুণ্ডের সঙ্গে পাতালেশ্বর মহাদেবের যোগাযোগ রয়েছে। কথিত আছে মা নর্মদা পিতাকে স্নান করানোর জন্য এখানে আসতেন। বেশ অনেকখানি এরিয়া জুড়েই এই মন্দির। এখানে একটি আশ্রমও রয়েছে। এই আশ্রমে কয়েকজন আছেন। ওনারা বললেন এটা তোতাপুরীর আশ্রম। তোতাপুরী হচ্ছে রামকৃষ্ণদেবের গুরুদেব। মন্দিরের মধ্যে শুধুমাত্র একটাই বাজরাংবালির মূর্তি আছে, সেটিই পুজো হয়, আর কোনো মন্দিরে কোনো ঠাকুর নেই। এরপর এখান থেকে স্নানঘাট ধরে একেবারে চলে এলাম ব্রিজের কাছে। যেই স্নানঘাটে আমরা স্নান করতে এসেছিলাম সেটাই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে বড় একটা শিব ঠাকুরের মূর্তি। সন্ধেবেলাটা নর্মদা নদীর তীরে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম। স্নান্ত জল, শান্ত পরিবেশ, প্রকৃতির মাঝে খুব ভালো লাগছিল। চতুর্থ দিনের সকাল। আজ আমাদের বাড়ি ফেরার পালা। মনটা খুবই খারাপ লাগছে। সকাল 8টাতেই চলে এলাম মন্দিরে। লাস্ট দিন আরও একবার মা নর্মদা প্রত্যেকটি মন্দির দর্শন করার জন্য কুণ্ড থেকে নিয়ে বাবার মাথায় জল ঢালবো না শেষ দিনে, তা কি করে হয়। জল ঢালার জন্য ঘটি আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। প্রথমে আমার দিদা জল ঢালছে, এরপর আমি জল ঢালবো। তার মধ্যে কতগুলো বাঁদর চলে এসছে। এখানে প্রচুর বাঁদর মন্দিরে, রাস্তায়, দোকানে সব ছুটে ছুটে প্রসাদ নিয়ে পালাচ্ছে খালি। নর্মদা কুণ্ড থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢাললাম। আবার যদি কখনো বাবার কৃপায় আসতে পারি। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নর্মদা কুণ্ড থেকে আমরা জলও নিয়েছি। অমরকণ্টকে আজকে আমাদের শেষ দিন। বেলা 11টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের ট্রেন সন্ধ্যে 6:30টায় বিলাসপুর থেকে। পেন্ডা থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ারও কোনো ট্রেন নেই, একমাত্র শনি রবিবারই আছে, আর নয়তো অন্নপুর জংশন থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার ট্রেন আছে। তাই আমরা বিলাসপুর থেকেই যাচ্ছি। অমরকণ্টক থেকে ডাইরেক্ট বিলাসপুর পর্যন্ত গাড়ি বুক করা আছে। এখান থেকে বিলাসপুর পর্যন্ত গাড়িতে যেতে টাইম লাগবে 4 ঘন্টা। তাই আগে বেরানোই ভালো, যেহেতু ট্রেনের ব্যাপার আছে। আমাদের গাড়ি টাইম মতোই চলে এসেছে 11:15টায়। যেহেতু আমরা 3 দিনের জন্য এসেছিলাম, আজকে 4 দিন, আজকে বেরিয়ে যাচ্ছি, তাই পুরো সাইট সিন আমাদের কমপ্লিট হয়নি। আরও অনেক স্পট আছে এখানে ঘোরার জন্য। অমরকণ্টক থেকে বিলাসপুর গাড়ি ভাড়া পড়বে 3500 টাকার মতো। আমাদের ট্রেন 8 ঘন্টার মতো লেট ছিল। ফেরার ট্রেন করেছিলাম মুম্বাই মেল, 3 টায়ার এসি ইকোনমি করেছিলাম। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভ্লগে দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।